হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মাকে কিছুদিন আগে লাবণ্যর কথা জানিয়েছিলাম। আমি লাবণ্যকে ভালোবাসি। মার সাথে আমার সম্পর্ক একদম বন্ধুর মতো, তাই মাকে আমি অবলীলায় আমার সব কথা বলতে পারি। সত্যি বলতে মাই আমার সবচেয়ে ভালো বন্ধু। তবে বাবার সাথে আমার সবসময় একটা দূরত্ব রয়ে গেছে। বাবা রাশভারী গোছের মানুষ। মার সঙ্গে আমরা দুই ভাই বোন যত সহজে ফ্রি হতে পারি, বাবার ক্ষেত্রে সেটা একদম বিপরীত। লাবণ্যের কথা শুনে মা বলেছিলেন, মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয়, দেখি আমার ছেলের কেমন পছন্দ। মা, বাবা যদি কিছু বলে? তোর বাবা কিছু বলবে না, আর বললেও সেটা আমি বুঝব। তুই মেয়েটাকে নিয়ে আয়। এরপর একদিন লাবণ্যকে বাড়িতে নিয়ে এলাম। ওকে মার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললাম, মা, ও হচ্ছে লাবণ্য। সেদিন তোমাকে যার কথা বলেছিলাম। মা বললেন, মনে আছে। মা লাবণ্যকে বললেন, আচ্ছা, তোমাকে কি আগে কোথাও দেখেছি? চেহারাটা খুব চেনা চেনা লাগছে। লাবণ্য এমনিতেই নার্ভাস ছিল। ও মার সামনে আজ প্রথম এসেছে। তার উপর মার এমন প্রশ্ন শুনে আরও ঘাবড়ে গেল। আমি দুজনের মাঝখানে ঢুকে বললাম, কোথাও দেখোনি মা? কোথায় আবার দেখবে? ও তো আজকেই প্রথম আমাদের বাসায় এসেছে। মা আনমনেই বললেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওকে আমি কোথাও দেখেছি। আমি আর লাবণ্য মুখ চাওয়াচাওয়ি করলাম। কি বল বুঝতে পারছি না। মা লাবণ্যকে জিজ্ঞেস করলেন, লাবণ্য, তোমার পুরো নাম কি? আন্টি, আমার নাম লাবণ্য প্রিয়দর্শিনী হাসান। নামটা শুনে মা খুশি হলেন নাকি বিরক্ত ঠিক বুঝতে পারলাম না। আমার মার নামও লাবণ্য। অবশ্য লাবণ্য নামে মাকে কেউ ডাকে না, সবাই ডাকে ফেরদৌসী। এত চমৎকার একটা নামে না ডেকে সবাই কেন ফেরদৌসী ডাকে মাকে জিজ্ঞেস করে, এর উত্তর কখনো পাইনি। তবে একবার নানির মুখে শুনেছিলাম, মার এই নামটা নানাজানের একেবারেই অপছন্দ। মা হাই স্কুলে ওঠার পর মার স্কুলের এক শিক্ষক নানাজানকে বলেছিলেন লাবণ্য নামটা পাল্টে দিয়ে ভালো কোনো নাম রাখতে। এরপরই ফেরদৌসীর আগমন আর লাবণ্য প্রস্থান। নানির রাখা লাবণ্য নামটা তাদের বাড়িতে ডাকা নিষেধ হয়ে গিয়েছিল। অবশ্য আমি এখনো বুঝি না আমার মার এত চমৎকার নামটার দোষ কোথায়। কেউ ওই নামে না ডাকার কারণে মার লাবণ্য নামটা হারিয়ে গেল। অবশ্য আমার বাবা কালেভদ্রে মাকে লাবণ্য নামে ডাকে। লাবণ্যের পুরো নামটা শুনে মা আর বেশি কথা বললেন না। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা কথা বলো, আমি খাবার দিতে বলছি। দুপুরবেলা যখন এসেছো না খেয়ে যাবে না? মা ভেতরে চলে গেলেন। যেতে যেতেই বললেন, শুভ্র, একবার শুনে যেত। আমি লাবণ্যর দিকে তাকালাম। বেচারি যে মন খারাপ করেছে সেটা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। লাবণ্যকে বসতে বলে মার পিছে পিছে ডাইনিং রুমে ঢুকে বললাম, কিছু বলবে মা? তুই আমাকে এই মেয়ের কথা বলেছিলি? হ্যাঁ, ওই তো লাবণ্য। কেন মা, কি হয়েছে? দুনিয়ায় এত মেয়ে থাকতে তুই এই মেয়েকে পেয়েছিস কোথায়? মার কথা শুনে আটকে উঠলাম আমি। মা, তুমি কি বলো এসব? কাল যখন আমি বললাম আজ লাবণ্য আসবে, তখন তো তুমি খুব খুশি হয়েছিলে। এখান তাহলে এভাবে কথা বলছো কেন? আর তুমি ওকে এই কথাটা কেন বললে? কোনো কথা বললাম, ওই যে বললে দুপুরবেলা যখন এসেছ। এটা কেমন কথা মা? তুমি তো জানতেই আজ দুপুরে লাবণ্য আমাদের বাসায় আসবে। মা আমার কথার উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, মা, আমি কি লাবণ্যকে চলে যেতে বলব? মা বললেন, চলে যাবে কেন? তার জন্যেও তো রান্না করা হয়েছে, খেয়ে যাক। টেবিল ম্যাটগুলো জায়গায় রেখে মা জিজ্ঞেস করলেন, ওর বাপের নাম কি? ওর বাবার নাম ফাইরুজ হাসান। মার চমকে ওঠা আমার চোখ এড়াল না। মার হয়েছে কি আজকে? মা এমন অদ্ভুত আচরণ করছেন কেন? আমার নিজেরও হঠাৎ বিরক্ত লাগল। ভীষণ মন খারাপ হচ্ছে। মাকে বললাম, ঠিক আছে, তোমার বিরক্ত লাগলে ও আর কখনো আমাদের বাসায় আসবে না। মা, কি কারণে বললেন বুঝলাম না। প্রথম দেখাতেই যে মা এমন অদ্ভুত আচরণ করবেন এটা আমি বুঝতেই পারিনি। আজ কি এমন হলো যে লাবণ্যকে দেখা মাত্রই মা এত ক্ষেপে গেলেন? আমি আর কথা বাড়াইনি। কথা বাড়িয়ে আসলে লাভ নেই। মাকে আমি চিনি। মা একবার না করলে সেটা হ্যাঁ হওয়া প্রায় অসম্ভব। মা আর কোনো কথা না বলে নিজের রুমে ঢুকে দরজায় খিল দিলেন। আমি বোকার মতো কিছুক্ষণ ডাইনিং স্পেসে দাঁড়িয়ে থেকে লিভিং রুমে এসে লাবণ্যর মুখোমুখি বসলাম।
লাবণ্য আমার মুখ দেখে কি বুঝল কে জানে, উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই শুভ্র। আমি কথা না বাড়িয়ে বললাম, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। লাবণ্য উঠে দাঁড়াল। সে হয়তো বুঝতে পেরেছে মা কোনো কারণে বিরক্ত হয়ে আছে। লাবণ্য বুদ্ধিমতী মেয়ে, তাকে আমার আর কিছু বলতে হলো না। সেই যে চলে গেল, আমি লাবণ্যকে আর বাসায় নিয়ে আসিনি। এদিকে মা উঠে পড়ে লাগলেন আমার বিয়ে দেওয়ার জন্য। যখন তখন বিভিন্ন মেয়ের ছবি আর বায়োডেটা নিয়ে রুমে এসে সেই সব পাত্রীর যাবতীয় তথ্যপাত্র নিয়ে কথা বলতে শুরু করলেন। আমি যতই বলি, মা তুমি কেন এমন করছো, তুমি কি জানো না আমি যে লাবণ্যকে ভালোবাসি? মা আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না। মা লাবণ্যের বিষয়ে কোনো কথাই শুনতে চান না। তার এক কথা, ওই মেয়ে ছাড়া অন্য যে কোনো মেয়ে ওই মেয়ের সাথে কিছুতেই বিয়ে হতে পারবে না। আমি ছোট খালাকে লাবণ্যর বিষয়টা জানালাম। ছোট খালা বললেন, বাসায় নিয়ে আয় একদিন, দেখি তোর মা এত রাগ কেন। লাবণ্যর ক্লাস শেষে একদিন বিকেলে গেলাম খালার বাসায়। ছোট মামাও তখন ছিল ওখানে। লাবণ্য খুব সহজেই মামা আর খালার সাথে ভাব জমিয়ে ফেলল। লাবণ্য এমনিতে সবার সাথে খুব সহজে মিশতে পারে, শুধু আমার মার সাথেই যে কি হলো আমি এখনো বুঝতে পারলাম না। অল্প কিছুক্ষণের মধ্যে লাবণ্য যেন আমাদের ঘরের মানুষ হয়ে গেল। খালা খুব পছন্দ করল ওকে। চলে আসার সময় আমাকে বলল, শুভ্র তুই একদম টেনশন করিস না, তোর মাকে আমি ম্যানেজ করব। কি মিষ্টি আর শান্ত একটা মেয়ে, একে ভালো না বেশে পারা যায়। আপাটা যে কখন কি। পরদিন ছোট খালা আমাদের বাসায় এল। ছোট খালা মার সাথে লাবণ্যের বিষয়ে কথা বলতে চাইলে মা সোজা জানিয়ে দিলেন তার পছন্দের মেয়ের সাথেই আমার বিয়ে দেবেন। খালা মামা দুজনেই বলল, এত তারা কিসের আপা, তুমি এমন করছো কেন, আর এই মেয়ের দোষটা কোথায় সেটা তো বলবে। মা বললেন, আমি মেয়ে পছন্দ করে ফেলেছি। আমার বান্ধবী কাজুরির মেয়ে ডিম্পল, দেখতে যেমন সুন্দর তেমন ভালো মেয়ে, হাতছাড়া হয়ে গেলে এমন মেয়ে আর পাওয়া যাবে না। ছোট খালা বলল, আপা শুভ্রর কথা একবার ভেবে দেখো, একটাই মাত্র ছেলে তোমার, তুমি ওর আনন্দটা দেখবে না আপা? মা বললেন, আমি শুভ্রর ভালো চাই বলেই চাচ্ছি এই বিয়েটা যেন না হয়। ছোট খালা বলল, কেন এমন করছো আপা? মা বললেন, সব কথা তোকে বলতে হবে নাকি? আমি সামনে থাকায় ছোট খালা একটু অপমানিত বোধ করল বোধ হয়। ছোট খালা মার কাছ থেকে এমন উত্তর আশা করেনি। খালা লাবণ্যের বিষয়ে আর কথা না বলে অন্য প্রসঙ্গে চলে গেল। আমি যতক্ষণ বাসায় থাকি মা সারাক্ষণ কানের কাছে একই কথা, ডিম্পলকে একবার দেখ না বাবা, দেখে যদি তোর পছন্দ না হয় তাহলে আমি কিছু বলবো না, আমি জানি তোর পছন্দ হবে। আমি ভীষণ অসহায় বোধ করি। মাকে বোঝানোর চেষ্টা করে বলি, মা তুমি কি একবার ঠান্ডা মাথায় আমাদের বিষয়টা ভাববে? আমি লাবণ্যকে ভালোবাসি মা, আমি ওর জায়গায় অন্য কোনো মেয়েকে ভাবতেই পারি না। মা বললেন, এইসব সাময়িক প্রেম ভালোবাসা 2 দিন পরেই ভুলে যাবি, তুই আমার কথাটা শোন বাবা। মা তুমি যদি এইভাবে আমাকে অত্যাচার করতে থাকো তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাব। আমি কখনোই তোমার ওই ডিম্পলকে বিয়ে করব না। মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন, বোধহয় বুঝতে পারছেন না কি বলবেন। আমি বললাম, মা একটা কথা বলো তো, লাবণ্যর ওপর তোমার এত রাগ কেন? এমনি, ওকে আমার পছন্দ না। কিন্তু কেন? ওর দোষটা কোথায়? আমরা দুজন দুজনকে পছন্দ করি মা, তুমি কেন বুঝতে চাচ্ছ না বিষয়টা? আমি এসব বুঝি না। তোর যদি ডিম্পলকে পছন্দ না হয় তো অন্য মেয়ে দেখ, তোর যদি কালো মেয়ে বিয়ে করতে হয় তো কর, কিন্তু এই মেয়েকে তুই বিয়ে করিস না। কালো মেয়ে? এবার আবার কেমন ধারা কথা? মার মুখে তো জীবনে কখনোই এমন বর্ণবাদী কথা শুনিনি। তাছাড়া লাবণ্য তো কালো না। লাবণ্যর গায়ের রংটা সবাই বলে শ্যামলা, কি জানি, আমার তো মনে হয় দিনের শেষে সন্ধে নামার ঠিক আগে কেমন একটা মনোমরা ধূসর সোনালি ছায়া নেমে আসে চারপাশে, তেমনটাই ওর গায়ের রং। আমার কিন্তু খুব ভালো লাগে এই রংটা। আমার সবসময় মনে হয় লাবণ্যের মতো দেখতে মেয়েরা অসম্ভব মায়াবতী হয়। বুঝলাম মা আমার সাথে মিথ্যা বলছে, গায়ের রং একটা বাহানা মাত্র। মার 2 হাত ধরে বললাম, তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো মা। মা উল্টো বললেন, তুই আমাকে একটু বুঝতে চেষ্টা কর শুভ্র। আমি দীর্ঘশ্বাস গোপন করে উঠে দাঁড়ালাম। মাকে বুঝিয়ে আর লাভ হবে না, তাই হাল ছেড়ে দিলাম। লাবণ্যকে নিয়ে নীরব হোটেলে এসেছি। ওর অনেক দিনের শখ। দুজন পাশাপাশি বসে আছি, সামনে রাজ্যের ভর্তা ভাজি সাজানো, কিন্তু কেউই খাচ্ছি না। লাবণ্যর হাত ধরে বললাম, কি হলো, খাওয়া শুরু করো। তুমি সেই কবে থেকে আসতে চেয়েছ, অথচ আজ যখন আসলাম তুমি এমন গম্ভীর হয়ে আছ কেন? ভালো লাগছে না, মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। কি হলো আবার?
একটু আগেও তো ঠিক ছিলে। আমি ঠিক আছি শুভ্র। তাহলে খাচ্ছ না কেন? লাবণ্য আমার হাতটা ছেড়ে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেল। আমি হেসে বললাম, আমি কি টাকা পয়সা নাকি কোনো জিনিস যে হারিয়ে যাব? লাবণ্য হাসল না, ওর চোখ টলমল করছে। লাবণ্যর টলমলে চোখ দেখলে আমি অস্থির হয়ে পড়ি। ওর মন খারাপ আমি একদম সহ্য করতে পারি না। লাবণ্যর হাতটা শক্ত করে ধরে বললাম, তুমি যদি ইচ্ছে করেও হারিয়ে ফেলতে চাও তাহলে হারাতে পারবে না। আমি কোথাও হারাব না, তোমাকেও হারাতে দেব না। আমরা একসঙ্গে থাকব সারা জীবন। আর আন্টির চিন্তা পরে করব। এখন খাও আর আমাকেও খেতে দাও। আমাদের খাওয়ার মাঝখানে মেসেঞ্জারে টুংটাং ঘন্টা বাজতে লাগল। খাওয়া শেষ করে মেসেঞ্জারে ঢুকে দেখি ছোট বোন ছোঁয়া নক করেছে। সে কতগুলো ছবি পাঠিয়েছে, সাথে ছোট্ট একটা মেসেজ, ভাইয়া দেখ তোর বিয়ের শপিং। এই দেখ ডিম্পল আপুর ডায়মন্ড রিং। মেসেজটা পড়ে আর চোখে লাবণ্যর দিকে তাকালাম। লাবণ্য আমার দিকেই তাকিয়ে আছে। আমি বোকার মতো হাসতেই লাবণ্য বলল, কি হয়েছে? কার মেসেজ? ছোঁয়া কি বলছে? ও কোথায় আছে? ক্লাস? না, শপিংয়ে। ছোঁয়া শপিংয়ে এগুলো কিসের ছবি পাঠিয়েছে দেখি। আমি কিছু বলার আগে লাবণ্য আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ছবি দেখে আর মেসেজ পড়া শেষ করে মোবাইল ফেরত দিয়ে বলল, তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? আন্টি যা চাচ্ছেন তাই হয়ে গেল। কখনো না। তোমার বিয়ের কেনাকাটা চলছে আর তুমি বলছো কখনো না। লাবণ্য, তুমি কি আমার উপর ভরসা রাখতে পারছো না? শুভ্র, তুমি যত সহজ ভাবছ বিষয়টা ততটাও সহজ না। আন্টি সব আয়োজন শেষ করে তোমাকে যখন ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন, তোমার তখন কিচ্ছু করার থাকবে না। করার মতো সময় তুমি পাবে না। এই প্রথম আমার একটু দুশ্চিন্তা হচ্ছে। মা সত্যি ভীষণ রকমের বাড়াবাড়ি করে ফেলছেন। আমি ভাবলেশহীন চোখে লাবণ্যর দিকে তাকিয়ে আছি দেখে সে জিজ্ঞেস করল, তুমি কি চাও শুভ্র? আমি পড়া মুখস্থের মতো বললাম, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আর কিছু না। হঠাৎ লাবণ্য খুব ব্যস্ত হয়ে উঠল। আমাদের দুইজনের 3 জন মিউচুয়াল ফ্রেন্ডকে ফোন দিয়ে টিএসসির মোড়ে চলে আসতে বল। আমি জিজ্ঞেস করলাম, ওদের ডাকছ কেন? ওরা এসে কি করবে? বিয়ের সাক্ষী হবে। ভেবাচেকা খেয়ে বললাম, বিয়ে? কার বিয়ে? কিসের সাক্ষী? লাবণ্য নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার সাথে তোমার বিয়ে। তুমি মজা করছো লাবণ্য? শুভ, তোমার কি মনে হচ্ছে এটা মজা করার সময়? লাবণ্য একবার মাথা ঠান্ডা করে সবকিছু চিন্তা করলে হয় না। শুভ্র, আর কোনো অপশন আছে তোমার হাতে? কিন্তু বিয়ের পর আমরা কোথায় যাব?